প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ট্রান্সমিশন দক্ষতা রিলেটেড আরো একটা গাণিতিক সমস্যা দেখব। এই সমস্যাটা পূর্বের সমস্যার সাথে কিছুটা ভিন্ন, কিন্তু হুবহু আগের মতোই হবে। এখানে আমি অনেক কিছু স্কিপ করব। তোমরা এই ভিডিওটা দেখার পূর্বে অবশ্যই প্রথম যে ভিডিওটা সেটা দেখবে, কারণ ওখানে আমি অনেক কিছু ডিটেলস আলোচনা করেছি, কিন্তু এখানে সেটা স্কিপ করে খুব তাড়াতাড়ি চলে যাব। আসো প্রশ্নে কি বলা হয়েছে লক্ষ্য করি। প্রশ্নে বলা হয়েছে সম দূরত্বে সম দক্ষতায় সম পাওয়ার প্রেরণে ডিসি 3 তার, আগেরটা ছিল ডিসি 2 তার, আর এখন বলা হচ্ছে ডিসি 3 তার পদ্ধতির তুলনায় এসি 3 ফেজ, পূর্বে ছিল এসি 3 ফেজ 3 ওয়্যার, কিন্তু আমার এখন প্রশ্নে বলা হয়েছে এসি 3 ফেজ 4 ওয়্যার মানে 4 তার পদ্ধতির তামার পরিমাণ তুলনা করো। উভয় ক্ষেত্রে পরিবাহী ও আর্থের মধ্যে সর্বোচ্চ ভোল্টেজ বিবেচনা করতে হবে। এখানে কিন্তু আরো একটা কথা লেখা ছিল, সেটা হচ্ছে যে আর্থ তার বা নিউট্রাল তার পরিবাহীর অর্ধেক বিবেচনা করতে হবে, পরিবাহীর অর্ধেক বিবেচনা করতে হবে। লেখা ছিল অবশ্য, আমি লিখি নাই, বিবেচনা করতে হবে। আচ্ছা, এটার অর্থ কি পরে আমরা আলোচনা করবো, যখন আমাদের কাজে লাগবে তখন। শিক্ষার্থীরা, এখন আমার প্রশ্নে বলা হয়েছে ডিসি 3 তার পদ্ধতি। আচ্ছা, আমরা কি জানি, একটা ডিসি 2টা প্রান্ত থাকে, একটা পজিটিভ প্রান্ত আর একটা নেগেটিভ প্রান্ত। আমি যদি ডিসি 3 তার বানাতে চাই, কখনোই কিন্তু আমি একটা জেনারেটর দ্বারা ডিসি 3 তার পাবো না। তাই আমি কি করলাম, এখানে পরস্পর দুইটা জেনারেটরকে আমি একত্রে যুক্ত করেছি। এই জেনারেটর এটা হচ্ছে প্রথম জেনারেটর, এই পজিটিভ প্রান্ত এটা, নেগেটিভ প্রান্ত এটা। দ্বিতীয় জেনারেটর, এই নেগেটিভ প্রান্ত এটা, পজিটিভ প্রান্ত এইটা। এই কারেন্ট প্রবাহিত হবে এই দিক দিয়ে, এই দিকে কারেন্ট প্রবাহিত হবে, আর এর কারেন্ট প্রবাহিত কোন দিক দিয়ে, এই দিক দিয়ে কারেন্ট প্রবাহিত হবে। ওকে, আচ্ছা, সবসময় মনে রাখবে এসির ক্ষেত্রে আমি সবসময় 2 ধরবো, ডিসির ক্ষেত্রে সবকিছুকে 1 ধরবো। কারেন্ট বের করলে I1 ধরলে সেটা হচ্ছে ডিসি, I2 ধরলে সেটা কি হবে এসি, R1 ধরলে সেটা ডিসি, R2 বের করলে সেটা কি হবে এসির ক্ষেত্রে হবে। ওকে, আচ্ছা, এখানে লক্ষ্য করো, তাহলে এটার যে কারেন্টের পরিমাণ সেটা হচ্ছে I1, কারণ যেহেতু ডিসি 1 ধরলাম। আর এই যে ট্রান্সমিশন লাইন বা তার, সেক্ষেত্রে কিছু সামান্য রোধ থাকবে, সেই রোধের নাম কি ধরবো আমি, রোধ বা রেজিস্ট্যান্স, তার নাম হচ্ছে R1। এখন লক্ষ্য করো, আমি যদি শুধুমাত্র একটা পরিবাহী আর একটা হচ্ছে আর্থ, এই যে আর্থ, এটার সাথে কিন্তু নিউট্রালের সাথে আমি কি লাগিয়ে দিয়েছি, আর্থ লাগালাম। এই পরিবাহী আর্থের মধ্যে একটা ভোল্টেজ বিবেচনা করি, তাহলে হবে ভিম্যাক্স এই দুইটার মধ্যে। আবার এদিক থেকে চিন্তা করো, এখান থেকে কি হবে একটা ভিম্যাক্স, অর্থাৎ এই পজিটিভ প্রান্ত এবং এই আর্থ প্রান্ত দুইটার মধ্যে ভোল্টেজ কি ভিম্যাক্স। আবার এইটার এই আর্থ প্রান্ত পজিটিভ দুইটার মধ্যে ভোল্টেজ কি, এটার মধ্যে ভোল্টেজ কি ভিএম। এখন আমি যদি চিন্তা করি যে পুরাটার মধ্যে ভোল্টেজটা কত পাবো, পুরাটার মধ্যে ভোল্টেজ পাবো হচ্ছে 2Vm, অর্থাৎ যেহেতু 3 তার, আমি 3 তারকে একত্রে যখন পাওয়ার ট্রান্সফার করার চেষ্টা করব, তখন আমার তার ভোল্টেজের পরিমাণ কি পাবো, এই জেনারেটরের জন্য V1 Vm, এই জেনারেটরের জন্য Vm যোগ করলে কি হবে, এটা 2Vm হবে। তাহলে চলো এই পদ্ধতিতে পাওয়ার লসের পরিমাণটা কত আমরা বের করি। প্রথমে আমরা কি জানি, সলিউশনের ক্ষেত্রে কি লিখতেছি, ডিসি 3 ওয়্যার। ওকে, ডিসি 3 ওয়্যার পদ্ধতি, ডিসি 3 তার পদ্ধতি। তাহলে ডিসি 3 তার পদ্ধতির মধ্যে পাওয়ারের পরিমাণ কি হবে, আমরা জানি P equals to VI বলতে এখানে কি ভোল্টেজের আরএমএস গুলো ব্যবহার করব, এবং কারেন্টের ক্ষেত্রে কি, কারেন্ট হচ্ছে এখানে 1 নাম্বার। পরের লাইনটা দেখো, এই ভি এর মান হচ্ছে এখানে কি, ভি বলতে মানে আমি টোটাল যে ভোল্টেজ ট্রান্সমিশন করলাম সেই ভোল্টেজ কত, 2Vm ইনটু কারেন্টের পরিমাণটা কত, এই যে কারেন্ট যাচ্ছে তার নাম কি I1, তাহলে এটা লিখলাম হচ্ছে I1। তার মানে আমি P সমান কি লিখতে পারি, সুতরাং P সমান লিখতে পারি 2Vm I1। এখান থেকে আমার দরকার I1 এর মান, সুতরাং I1 সমান কি লিখতে পারি, P/2Vm। এটা হচ্ছে I এর মান। যেহেতু আমি I পেয়ে গেছি, তাই আমি ডিসির ক্ষেত্রে লসের পরিমাণটা কত সেটা বের করতে পারবো। দেখি একটু, ডিসি তে পাওয়ার অপচয়, লস বলতে কি বুঝছি আমরা, পাওয়ার অপচয় কত হচ্ছে। এই পাওয়ার অপচয়কে W1 দ্বারা যদি প্রকাশ করি আমি, আমার পাওয়ার অপচয় সূত্র হচ্ছে, যেহেতু এটা কপার লস হবে এখানে, তার I² R। আর যেহেতু এখানে বলা হয়েছে কত, ডিসি 3 তার বলা হয়েছে, আমরা ধরে নিব যে নিউট্রাল তারের মধ্যে দিয়ে কোনো পাওয়ার অপচয় হয় না।
অ্যাক্টিভ যে তারগুলো তার মধ্যে পাওয়ার অপচয় হয়। তাহলে এখানে অ্যাক্টিভ তার কোনটা? এ একটা তার অ্যাক্টিভ মানে পজিটিভ তার, এ একটা তার অ্যাক্টিভ পজিটিভ তার। তাহলে এখানে তার কয়টা? দুইটা অ্যাক্টিভ। আর একটা নিউট্রাল তার, আমরা ধরে নেব নিউট্রালের মধ্যে কোনো পাওয়ার অপচয় হয় না। তাহলে আমি এর সামনে 2 ব্যবহার করতে পারি, দুইটা তার ব্যবহার করতে পারি। এই বিষয়টা কিন্তু মনোযোগ দিয়ে লক্ষ্য করো। তোমরা অনেকেই ভুলবশত এখানে কি 3 তার ব্যবহার করা শুরু করো। এই 3 তার কিন্তু লসের ক্ষেত্রে ব্যবহৃত হবে না। তাহলে 2, আর এখানে আই বলতে i2, আর সরি আই বলতে i1, আর বলতে r1। i1 এর মানটা বসাও, সেটা ছিল 2, এখানে ছিল 2vm, সরি উপরে ছিল p, নিচে ছিল 2vm, তারপরে সাথে হচ্ছে একটা হোল স্কয়ার ইনটু r1। টোটাল ক্যালকুলেশন করলে কি দাঁড়াচ্ছে? 2p স্কয়ার r1, আর নিচে হচ্ছে 2 স্কয়ার করলে কত হবে? এটা 4v max হোল স্কয়ার। কাটাকাটি যদি করো এখানে যে মানটা পাবে সেটা হচ্ছে শুধু p স্কয়ার r1, আর নিচে হচ্ছে 2v max হোল স্কয়ার। এইটা হচ্ছে আমার ডিসির ক্ষেত্রে, ডিসি 3 তারের ক্ষেত্রে পাওয়ার লসের পরিমাণ। এখন আমরা এসির মধ্যে পাওয়ার লসের পরিমাণ কি হয় সেটা দেখব। শিক্ষার্থীরা, আমি এখানে একটা সার্কিট এঁকেছি, অর্থাৎ একটা সংযোগ এঁকেছি, স্টার সংযোগ। এর মধ্যে আমি 4টা তার দেখিয়েছি, যেহেতু বলা হয়েছে এসি 3 ফেজ 4 তার, একটা তার, দুইটা তার, তিনটা তার, আর একটা হচ্ছে নিউট্রাল। এইটাতে মূলত হচ্ছে একটু উল্টে গেছে, এটা হবে নিউট্রাল তার, আর এটা হচ্ছে ওয়াই। এখন শিক্ষার্থী লক্ষ্য করো, আমি কিন্তু এই যে পুরা অংশটা, এখান থেকে যে কারেন্টটা প্রবাহিত হবে সেই কারেন্টের মানটা আমি কিন্তু লিখবো i2। কারেন্ট এসি ক্ষেত্রে আমি সবগুলোতে কি ধরবো? i2 কারেন্ট প্রবাহিত হচ্ছে। ডিসি ক্ষেত্রে আমি কিন্তু i1 ধরেছিলাম। আচ্ছা, আরেকটা, এই যে প্রত্যেকটা রেজিস্ট্যান্স r2, রেজিস্ট্যান্স কত? r2 ধরবো। আমরা ধরে নিব মূলত এর তো রেজিস্ট্যান্স আমরা হিসাব করি না, হিসাবটা করেছে একটা ট্রান্সমিশন লাইনের রেজিস্ট্যান্স। তাহলে ট্রান্সমিশন লাইনে আমরা ধরলাম যে রোধ থাকবে বা রেজিস্ট্যান্স থাকবে, তার নাম কত? r2। এখন আমরা এটার প্রথমে কি করব? এই 3 ফেজ থেকে আমরা তার কারেন্টের পরিমাণটা বের করব, তারপর হচ্ছে 3 ফেজের লসের পরিমাণটা কত সেটা বের করব। প্রথমে আসলে কারেন্ট বের করি। 3 ফেজের ফর্মুলা আমরা কি জানি? আমরা কিন্তু এখানে ফেজ ভোল্টেজ ব্যবহার করেছি, এখানে আমরা ফেজ ভোল্টেজ ব্যবহার করেছি এবং প্রত্যেকটাই কি আরএমএস ভ্যালু নিচ্ছি। আমি এখন এখানে ফেজ ভোল্টেজ ব্যবহার করেছি, তাই ফেজ পাওয়ারের সূত্র লিখছি। P ইকুয়ালস টু আমি লিখতে পারি 3 VP IP cos θ, এসি পাওয়ারের সূত্র। এখানে দেখো 3 লিখলাম, VP ফেজ ভোল্টেজ, ফেজ ভোল্টেজ কত? ফেজ ভোল্টেজ হচ্ছে এখানে Vmax বাই √2। এরপর আসো IP কারেন্টের মান কত? এখানে i2, আর এখানে আছে cos θ। এখন যদি আমি টোটাল ক্যালকুলেশন করি, আমি P এর মান লিখতে পারি P ইকুয়ালস টু, লেখা যায় 3 Vmax i2 ইনটু cos θ, বা একসাথে cos θ লিখতে দিতেই পারি cos θ। আর নিচে কি আছে? √2। এখানে আর গুণ করলে দাঁড়াবে 3 Vmax i2 cos θ সমান হচ্ছে p√2। এখান থেকে আমি বের করব শুধু i2 বের করতে চাইলে এই p√2 নিচে ভাগ করে নিব 3 Vmax। এখানে √2 আর v প্রায় সেম মনে হয় আমার ক্ষেত্রে, আর কি আমার লেখার ক্ষেত্রে, তোমরা একটু বুঝে নিবে। এইটাই হচ্ছে মূলত আমার i2 এর মান। একটা জিনিস আমি বলি, আমি তো চিন্তা করে নিব, বা আমরা গাণিতিক সমস্যার শুরুতে এই বিষয়টা চিন্তা করে নিব যে ট্রান্সমিশন লাইনের দক্ষতা সর্বোচ্চ, এবং তাই এই cos θ এখানে পাওয়ার ফ্যাক্টরের পরিমাণটা আমরা কি ধরবো? 1। তাহলে আমরা 1 যদি ধরি, তার মানটা হচ্ছে p√2, আর নিচে হচ্ছে 3 Vmax। এইটা হচ্ছে আমার এসির ক্ষেত্রে কারেন্টের মান, i2 এর মান। এখন আমি এসিতে কি পরিমাণ পাওয়ার লস হচ্ছে সেই লসের পরিমাণটা কিন্তু আমি বের করব। কিভাবে বের করব? আমি এসিতে পাওয়ার লসের পরিমাণ সেটাকে আমরা প্রকাশ করব W2 দ্বারা। সূত্র কি? যেহেতু 3 তার, তাহলে 3i²। আর আমি বলেছি যে এখানে নিউট্রাল তারের মধ্যে দিয়ে কোনো পাওয়ার অপচয় হবে না, তাই সেক্ষেত্রে আমরা কয় তার ধরবো? 3 তার, 1 তার, 2 তার, 3 তার। নিউট্রাল তারের মধ্যে কোনো পাওয়ার অপচয় আমরা ধরবো না। এখানে আসো i2 বলতে বুঝবো i2, আর বলতে বুঝবো r2। এখানে 3, i2 এর মানটা কত? এটা কিন্তু i2 এর মান ছিল, i2 এর মান হচ্ছে √2p অথবা p√2, আর নিচে হচ্ছে 3 Vmax হোল স্কয়ার ইনটু r2। এখন এসে ক্যালকুলেশন করি, তাহলে 3 উপরে √ওভার কাটা গেলে কি হবে? এটা 2p², আর উপরে থাকবে
R2 আর নিচে থাকবে 3 টাইমস 3 মানে হচ্ছে 9 আর V max হোল স্কয়ার। এখন এখান থেকে আমি যদি কাটতে পারি একটু কেটে দিই, তাহলে আমি মানটা পাচ্ছি কত? মানটা পাচ্ছি 3। এরপর এটা দেখো 2p স্কয়ার R2 নিচে হচ্ছে 3vm হোল স্কয়ার। এইটা হচ্ছে এসির ক্ষেত্রে পাওয়ার লসের পরিমাণ। এখন একটা কথা লক্ষ্য করো, প্রশ্নে বলা হচ্ছে সমদক্ষতায়। সমদক্ষতা মানে দুইটা দক্ষতা সমান থাকবে, দুইটা দক্ষতা সমান থাকার মানে হচ্ছে দুইটা লসের পরিমাণও কি সমান থাকবে। যেহেতু প্রশ্নে বলা হচ্ছে দুইটা লসের পরিমাণ সমান, তাহলে আমি এসির ক্ষেত্রে এবং ডিসির ক্ষেত্রে যে লস গুলো পেয়েছি সেই লস গুলোকে এখন কি করবো? আমি কম্পেয়ার করব। শর্ত মতে কি লিখতে পারি? এসিতে পাওয়ার লসের পরিমাণ আমি কত পেয়েছিলাম? 2p স্কয়ার R2 আর নিচে পেয়েছিলাম 3v max হোল স্কয়ার। আর ডিসিতে কত পেয়েছিলাম? ডিসিতে পেয়েছিলাম p স্কয়ার R2 আর নিচে পেয়েছিলাম এখানে 2v max স্কয়ার। দুইটা থেকে আমি কি চেঞ্জ করতে পারি, মানে কি কি বাদ দিতে পারি? p স্কয়ার বাদ, এখান থেকে আর বাদ যায় কি? v max বাদ। পরের লাইনটা দেখো কি থাকে? পরের লাইনটা থাকছে উপরে 2 R2 নিচে হচ্ছে 3 আর উপরে থাকছে শুধুমাত্র R2। সেক্ষেত্রে এটা কিন্তু R1 হবে, কারণ ডিসির ক্ষেত্রে তো সেটা মান কিন্তু R1 ছিল। এখানে হচ্ছে তাহলে R1 আর নিচে আমি লিখতে পারি 2 v max অলরেডি চলে গেছে। আর গুণন করলে কি দাঁড়াচ্ছে? আর গুণন করি আমি যদি, তাহলে মান পাবো হচ্ছে 3R1 সমান এটা গুণ করে পাবো 4R2। এখন একটা জিনিস লক্ষ্য করো যে R1 আর R2 এর মান আমরা কিন্তু স্পেসিফিক রেজিস্ট্যান্স বা আপেক্ষিক রোধের ক্ষেত্রে কিভাবে বের করি? আমরা জানি যে R ইকুয়ালস টু রো L বাই A। এখন আমি যদি ডিসির ক্ষেত্রে ধরি তাহলে R1, তাহলে এটা হবে A1 আর L এর মানটা চেঞ্জ হবে না। কেন চেঞ্জ হবে না? কারণ L এর মান ডিসি তেও যা এসি তেও তা, কারণ L হচ্ছে ট্রান্সমিশন লাইনের দৈর্ঘ্য বা দূরত্ব। তো তুমি ডিসি তে যে পরিমাণ দূরত্বে পাওয়ার প্রেরণ করবা, এসি তে সেই পরিমাণ দূরত্বেই কিন্তু পাওয়ার প্রেরণ করতে হবে। সেক্ষেত্রে L এর মান চেঞ্জ হওয়ার প্রশ্নই আসে না। ওকে, আচ্ছা, আর রো এর মানও চেঞ্জ হবে না। কেন রো এর মান চেঞ্জ হবে না? কারণ তুমি ডিসি তে যেই তার ইউজ করবা, যেই তার ব্যবহার করবা, এসি তে একই তারই ব্যবহার করবা। অর্থাৎ ডিসি তে তামার তার ব্যবহার করলে এসি তেও তামার তার ব্যবহার করবা। তাহলে ডিসি এবং এসি দুইটা যদি তামার তার ব্যবহার করি, সেক্ষেত্রে আপেক্ষিক রোধের কোনো পরিবর্তন হবে না, যেহেতু কোনো পদার্থের পরিবর্তন নাই। এখন লক্ষ্য করো R2 এর ক্ষেত্রে আমি কি লিখবো? রো L A2। তাহলে আমি R1 R2 পরিবর্তে এই মানগুলো বসিয়ে দিই, দেখো কি হয়। 3 এর মান কত? রো L A1 সমান 4 ইন্টু কি বলতে পারি? 4 R2 এর মান ছিল রো L নিচে হচ্ছে A2। এখন দুই পাশ থেকে কি বাদ দিতে পারি? আমি দুই পাশ থেকে চাইলেই রো L বাদ দিতে পারি। তাহলে কি দাঁড়াচ্ছে পরের লাইনটা? পরের লাইনটা দাঁড়াচ্ছে উপরে থাকবে 3 নিচে হচ্ছে A1 আর এই পাশ থেকে রো L বাদ দিলে উপরে থাকবে হচ্ছে 4 আর নিচে হচ্ছে A2। আমি যদি এখন আর গুণ করে A1 এর মান বা A2 এর মান বের করে নিই, এরপর লাইন হচ্ছে এরপর লাইন, এর সাথে গুণ করলে কত হবে? A1 সমান আমি বলতে পারি এর সাথে গুণ করলে A41 3A2 বাই হচ্ছে 4। এটা কার মান? এটা হচ্ছে A1 এর মান। এই মানটা কিন্তু আমার কাজে লাগবে, এই মানটা কিন্তু একটু মনে রাখার চেষ্টা করো। ওকে, তাহলে এখন চলো আমরা কম্পেয়ার করবো যে এসি 3 ফেজ 4 তার এবং ডিসি 3 তার ব্যবহার করার ফলে কোনটাতে পাওয়ার অপচয় পরিমাণ, কোনটাতে তামার তারের পরিমাণ কম লাগছে। সেক্ষেত্রে আমি উপরে লিখেছি এসি 3 ফেজ 4 ওয়্যারের আয়তন আর নিচে লিখছি ডিসি 3 ওয়্যারের আয়তন। আচ্ছা, সেক্ষেত্রে আয়তনের সূত্র আমরা কি জানি? ক্ষেত্রফল ইনটু উচ্চতা বা ক্ষেত্রফল ইনটু পুরুত্ব। তাহলে আয়তনের সূত্র আমরা লিখতে পারি A ইনটু L। নিচের ক্ষেত্রে আয়তনের সূত্র A ইনটু L। আর এ হচ্ছে যেহেতু এসি তার এ হচ্ছে 2 আর যেহেতু ডিসি তার এ হচ্ছে 1 আর L এর কোনো পরিবর্তন নাই এর জন্য, কারণ দুই ক্ষেত্রে পাওয়ার সমদূরত্বে প্রেরণ করতে হবে, তাই A L এর মান সমান। এখন লক্ষ্য করো যে এখানে কি দিব? বলা হয়েছে এসি 3 ফেজ 4 তার, আমি কি তাহলে সামনে উপর দেব 4 আর নিচে বলা হয়েছে এসি 3 ওয়্যার এর আয়তন। একটা জিনিস মনে রেখো, এখানে কিন্তু তোমাদের একটা নির্দেশনা দিয়ে দেওয়া হচ্ছে। নির্দেশনা বলা হচ্ছে নিউট্রাল তার পরিবাহীর অর্ধেক বিবেচনা করতে হবে। অর্থাৎ তোমার পরিবাহী যদি মান থাকে 1, নিউট্রাল মান থাকবে অর্ধেক। ওকে, আচ্ছা, তাহলে তিনটা এখানে ছিল কি? 4টা তার ছিল। তো 4টা তারের মধ্যে 3টা ছিল পরিবাহী তার, পরিবাহী তার মানে ফেজ তার, আর একটা ছিল নিউট্রাল তার। তাহলে তিনটা পরিবাহীর জন্য হবে তার হবে 3
আর একটা নিউট্রাল তারের জন্য মান হবে কত, অর্ধেক 0.5। তার মানে 4 তার যদি আমি থাকে তাহলে তার মান পাচ্ছি 3.5। এটা কিন্তু মাথায় এটা কিন্তু সবসময় মাথায় রাখবে যে নিউট্রাল তার যদি বলে তাহলে সেক্ষেত্রে তার অর্ধেক বিবেচনা করবো, বললেও অর্ধেক বিবেচনা করবো, না বললেও তুমি অর্ধেক বিবেচনা করবে। কারণ অর্ধেক আমরা জানি পরিবাহী তার যতটা মোটা হয় নিউট্রাল তার চেয়ে কিন্তু সামান্য কি হয়, চিকন হয়। যার বিধায় হচ্ছে এইটার তারের যা অংশ ক্ষেত্রফল আয়তন তার চেয়ে কি করতে হবে, ওই পরিবাহী তারটা অর্ধেক বিবেচনা করতে হবে। এখন এখানে লক্ষ্য করে তাহলে 3.5। আচ্ছা এবার আসে ডিসির ক্ষেত্রে। ডিসি কয় তার ছিল, 3 তার। 3 তার মধ্যে ফেজ তার করা ছিল, ফেজ তার ছিল 2টা, নিউট্রাল তার ছিল 1টা। এই 2 এর জন্য ধরবো 2 আর 1 এর জন্য ধরবো কত, 0.5। কারণ এটা যে নিউট্রাল তার, 2টা একসাথে যোগ করলে মান কত হবে, 2.5। তার মানে এখানে 4 তার থাকা সত্ত্বেও আমি 4 দেই নাই, কত দিব, 3.5। আর এখানে 3 তার থাকা সত্ত্বেও আমি 3 দিচ্ছি না, কত দিচ্ছি, 2.5। তাহলে এটা হচ্ছে 2.5, এটা হচ্ছে 3.5। এই কথাটুকু মাথায় রাখবে যে এখানে কিন্তু তোমাদের চেঞ্জ করে দিতে পারে, এখানে 3 তার দিতে পারে, 4 তার দিতে পারে, 2 তার দিতে পারে, সাথে একটা নিউট্রাল দিয়ে দিতে পারে, তখন কিন্তু তোমরা ক্যালকুলেশনটা এইভাবে করবে। আচ্ছা এবার আমরা আসি, এল এল যদি চলে যায় তাহলে কি পাচ্ছি, উপরে হচ্ছে 3.5 আর নিচে হচ্ছে সরি উপরে আরেকটা মান বাকি আছে সেটা হচ্ছে A2 আর নিচে হচ্ছে 2.5 A1। এখন 3.5 A2 এর মান আমি জানি না, তাই A2 রাখলাম। একটা জিনিস আমি জানি সেটা হচ্ছে নিচে 2.5 ইন্টু A2 এর মান কিন্তু আমি জানি। A2 এর মান কত ছিল, A2 এর মান ছিল 3, সরি A1 এর মান কিন্তু আমার জানা, 3A2 বাই কত, 4। তাহলে এটা ক্যালকুলেশন করলে কি হবে, A2 আর A2 চলে যাবে, এই 4 উপরে গুণ হয়ে যাবে। তার মানে বলতে চাচ্ছি 3.5 ইন্টু 4 আর নিচে থাকবে 2.5 ইন্টু 3। তাহলে টোটাল যদি আমি 1.87। সংক্ষেপে যদি আমি এটাকে লিখি, উপরে এসি ছিল আমি শুধু এসি লিখলাম, এইটুকু লিখলাম, আর নিচে কি ডিসি, আমি এইটুকু লিখলাম ডিসি ইকুয়ালস টু 1.87। তার মানে আমি যদি শুধু গুণ করি তাহলে এসি ইকুয়ালস টু আমি লিখতে পারি 1.87 ডিসি। তার মানে কি বোঝাচ্ছি, এসির ডিসির পরিমাণ যদি 1 কেজি লাগে, তার পরিমাণ ওজনের ক্ষেত্রে চিন্তা করতেছি, ডিসির পরিমাণ যদি 1 কেজি লাগে তাহলে এসির পরিমাণ হবে কি 1 কেজির 1.87 গুণ। অথবা ডিসিতে যদি তারের পরিমাণ 1 মিটার লাগে তাহলে এসিতে তারের পরিমাণ হবে কি 1 মিটারের 1.87 অংশ। তার মানে হচ্ছে ডিসির ক্ষেত্রে আমার পরিবাহীর পরিমাণ কিন্তু কম লাগছে। আমি একটু তোমাকে এটা যদি নরমাল একটা ক্যালকুলেশন করে দেখাই, নরমাল একটু লক্ষ্য করো যে আমার ট্রান্সমিশন লাইনের দৈর্ঘ্য হচ্ছে 1000 মিটার, কত, 1000 মিটার। এখন ডিসির ক্ষেত্রে কিন্তু এই 1000 মিটারই লাগবে, আর এসির ক্ষেত্রে কত লাগবে, এসির ক্ষেত্রে লাগবে 1000 মিটার ইন্টু 1.87 গুণ 1870 মিটার। ডিসিতে লাগবে হচ্ছে 1000 মিটার। ঠিক সেম পরিমাণ পাওয়ার যদি এসিতে প্রেরণ করতে চাই তখন তারের পরিমাণ লাগবে 1870 মিটার। তাহলে শিক্ষার্থীরা এই ছিল আমাদের গাণিতিক সমস্যার সমাধান। ধন্যবাদ সবাইকে।